যাচাইয়ের জন্য প্যান করতে যাবো, তখন আমার কি আসছে, আপনি কি তথ্য যাচাইয়ের জন্য পাঠাতে চান? আমি যদি সকল শিক্ষক কর্মচারী তথ্য শতভাগ নির্ভুলভাবে আপডেট দিয়ে থাকি, তাহলে আমি হ্যাঁ দিব। হ্যাঁ দিলে দর্শক আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে অনলাইনে সফটওয়্যার দেওয়া হয়েছে, সেই সফটওয়্যারে বদলি তথ্য বলি ইনপুট দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। গত 21 তারিখ এই নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কিভাবে সফটওয়্যারে আপনি ডাটা ইনপুট করবেন, লগ ইন করবেন, কিভাবে আপনার বদলির বিষয়ে তথ্য পূরণ করবেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলি সফটওয়্যারে প্রবেশ করে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে, কিভাবে তথ্য যাচাই হবে এবং কিভাবে আবেদনকারীদের কোন বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি যদি বেসরকারি শিক্ষক বা কর্মচারী হিসেবে বদলির জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন বা বদলি হতে আগ্রহী, তারা অবশ্যই এই সফটওয়্যারটি কিভাবে পূরণ করবেন এই ভিডিওটি দেখে আপনি নিজস্ব একটি ধারণা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আমি মোহাম্মদ মহিউদ্দিন, নতুন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। এটা একটা মাধ্যমিক বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড, যেহেতু আইডি পাসওয়ার্ড পেয়ে গেছে, এই জন্য আর এটা ফরমেশনটা আমি বলছি না। তারপরে একটু বলে রাখি, আইডি পাসওয়ার্ডের একটা ফরমেশন হলো তিনটা। আইডি পাসওয়ার্ডের আইডির মধ্যে তিনটা অংশ আছে। একটা হলো আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার, আন্ডারস্কোর এবং আপনার প্রতিষ্ঠানের এমপিও কোড। এই তিনটার সমন্বয়ে আপনার ইউজার আইডিটা ক্রিয়েট করা হয়েছে। আর পাসওয়ার্ড তো অবশ্যই আপনাদের যার যার মোবাইলে চলে গিয়েছে। এরপর আমরা আইডি পাসওয়ার্ড যদি ঠিক থাকে আমরা প্রবেশ করে যাব। আচ্ছা, আমরা এখন একটু এটা মাধ্যমিক প্রতিষ্ঠানে আমরা প্রবেশ করেছি, লগ ইন করেছি। আমরা একটু যাবো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। আমরা কিন্তু এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আসবো। এটা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য। দেখুন এখানে শিক্ষামূলক ধরন দেওয়া আছে মাধ্যমিক বিদ্যালয়। এটা আছে প্রথমেই আছে বৃত্তিমূলক ভোকেশনাল ট্রেড, যেটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। বৃত্তিমূলক এবং ট্রেডের ক্ষেত্রে হবে না কমনলি। আর স্যাসিপি এর অধীনে যে প্রতিষ্ঠানে বৃত্তিমূলক বা ভোকেশনাল আছে শুধু তারাই দিবেন হ্যাঁ। পরে স্বশিক্ষা বালক, এটা আমরা আগে দেখেছি শহর মফস্বল, ধরে নিলাম এটা একটা মফস্বলের অনুমোদিত শ্রেণী শিক্ষা, ধরে নিলাম একটা দুজন আছেন শিফটের ধরন সিঙ্গেল শিফট। এখানে মূলত মাধ্যমিকের ক্ষেত্রে একটা ফিল্ড বাড়তি, সেটা হলো বৃত্তিমূলক আর ভোকেশনাল ট্রেড চালু। পরবর্তীতে আমরা এখানে দুটো অপশন পাচ্ছি। আগে কিন্তু আমরা প্রাপ্যতা সাপেক্ষে বিভাগ এই অপশনটা পাইনি, কারণ আমরা সবাই জানি স্যারেরা নবম দশমে বিভাগটা থাকে, অষ্টম পর্যন্ত কোনো বিভাগ নেই। আমি প্রাপ্যতা সাপেক্ষে বিষয়ের ক্ষেত্রে ধরে নিলাম ওনার একটা হিন্দু ধর্ম আছে, গারস্থ কৃষি দুইটাই আছে। আর বিভাগ ধরে নিচ্ছি ওনার এখানে প্রতিষ্ঠানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা তিনটা শাখায় এমপিভুক্ত এবং তিনটা শাখায় সর্বশেষ এমপি নীতিমালা 2025 অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে। এরপরে আমি একটা ডকুমেন্ট আগের মতো করে দিব। এতগুলির পরে যদি আমার সকল তথ্য যদি দেওয়া থাকে, আমি তথ্য আপডেটে যাব, সাকসেসফুলি অ্যাকসেপ্ট এই কনফার্ম মেসেজটা আমাকে দেখাবে। তারপরে আমি বুঝবো যে আসলে আমার এটাতে এই ফিল্ডে আমাদের কাজ নেই। এরপর আমরা যাব পদশূন্য পদ। পদের ধরনের আগের মতো তিনটা পদ, প্যাটার্নভুক্ত, অনুমোদিত, অতিরিক্ত। প্যাটার্নভুক্ত পদে আমরা গেলাম, প্রশাসনিক পদ। এখানে তো দেখি আমরা জানি মাধ্যমিক পর্যায়ের এমপিভুক্ত প্রতিষ্ঠানে দুটি প্রশাসনিক পদ আছে, প্রধান এবং সহকারী প্রধান। একটা দিলাম, একটা অনুমোদিত অটো যাবে থাকবে এক, ধরে নিলাম কর্মরত আছেন, তালিকা যুক্ত করলাম। আমরা আরেকটা পদে তথ্য দিব, প্রশাসনিক সহকারী প্রধান শিক্ষক। ধরে নিলাম যেটা নাই, শূন্য দিয়ে এটাকে আমরা রাখবো, ধরে নিলাম। এরপর প্যাটার্নভুক্ত পদ, শিক্ষক। আর এখানে বিষয়গুলি আমাদের সর্বশেষ 2025 সালের এমপি নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের যে বিষয়গুলি উল্লেখ আছে, সেই বিষয়গুলি এখানে আছে। আমি এখানে কৃষি পাচ্ছি, গারস্থ পাচ্ছি, হিন্দু ধর্ম পাচ্ছি। আমি যদি ওই তিনটা যদি কোনোটা যদি সিলেকশন না করতাম, ওই বিষয়টা আমাদের এখানে দেখা হতো না। আমি এখন যা তথ্যটা দিব, একটা সামাজিক বিজ্ঞান তথ্য দিচ্ছি। ধরে নিই যে এটা আমরা জানি একটা সিঙ্গেল শিফটের প্রতিষ্ঠানে কোনো বিষয়ে প্যাটার্নভুক্ত পদের সংখ্যা কিন্তু একের থেকে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য অনুমোদিত পদের সংখ্যা এক, কর্মরত ধরে নিলাম এক, তালিকা যুক্ত করলাম। এরপরে দেখুন আমি অনুমোদিত শাখা দিয়েছি, একটা শিক্ষক দিলাম। অনুমোদিত শাখা শিক্ষক, হয়তোবা এখানে শিক্ষক ক্যাটাগরি থাকতে পারে, ট্রেড ক্যাটাগরি থাকতে পারে। আমি শিক্ষককে দিলাম পদ শ্রেণী শিক্ষক, সহকারী শিক্ষক। বিষয় দিলাম এখানে বাংলা। এখানে যেহেতু দুইটা পদ দেখিয়েছি আমরা অনুমোদিত শ্রেণী শাখায় 12/6/2018 তারিখের পূর্বে, তাহলে অবশ্যই বাংলা বিষয়ে সর্বোচ্চ অতিরিক্ত শ্রেণী শাখায় একজন শিক্ষকের প্রাপ্যতা রয়েছে, তাহলে এক আর শূন্য। ধরে নিলাম যে কর্মরত না এবং কাম্য শিক্ষার্থী আছে বলে এটা পদ শূন্য থাকবে। একটা পদে তৃতীয় শ্রেণী কর্মচারী তথ্য দিব এখানেও। আচ্ছা, এখানে 4টা পদের তথ্য দেওয়া আছে, কিন্তু আমার যতটুকু জানা আছে এখানে কিন্তু 3টা পদের তথ্যই আসবে, একটা পদ আসবে না, কারণ আমাদের এখন মাধ্যমিক প্রতিষ্ঠানও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পত্রই আছে। আচ্ছা, ধরে নিলাম যে উনি কম্পিউটার ল্যাব, অফিস সহকারী কাম হিসাব সহকারী বিষয় প্রযোজ্য না, উনি কর্মরত আছেন। আরেকটা তৃতীয় শ্রেণীর পদ আমরা দিচ্ছি। আচ্ছা, এই যে কম্পিউটার ল্যাব অপারেটর,
এই পদটা দিতে গেলে অবশ্যই একটু মনে রাখতে হবে যে আমাদের সরকার কর্তৃক স্থাপিত কম্পিউটার ল্যাবের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণক থাকতে হবে এবং এই প্রমাণকটা আমরা শিক্ষক প্রতিষ্ঠানের যে তথ্য এই অপশনে অবশ্যই দাখিল করব। সকল প্রতিষ্ঠানে কিন্তু কম্পিউটার ল্যাব অপারেটর পদের প্রাপ্যতা নেই। শুধুমাত্র যে সকল প্রতিষ্ঠানে সরকার কর্তৃক ল্যাব স্থাপন করা হয়েছে সেই ল্যাবের বিপরীতেই এই পদটা প্রাপ্যতা রয়েছে। ধরে নিলাম যে ওনার এই প্রতিষ্ঠানে এই পদটা আছেন এবং কর্মরত আছেন। এবার আমি চতুর্থ শ্রেণীর একটা কর্মচারীর এক তথ্য দিই। যেহেতু মফস্বল পাশা তথ্যই দেখাচ্ছে, পরিচ্ছন্নতা কর্মী কর্মরত 1, পাঠানভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী আয়া ধরে নিলাম যে এখানে নাই। এইভাবে আমি এই প্রতিষ্ঠানের সকল অনুমোদিত পদ, সৃষ্ট পদ, কর্মরত তথ্য দিব। এরপরে আমার কাজটা হলো মূলত এটা মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কাজ, পদে একটা তথ্য দিচ্ছি। এবার আমি শিক্ষক কর্মচারী তথ্য যাব। এখানে গেলে আমাদের প্রথমে একটা অপশন আসবে যে স্বয়ংক্রিয় তথ্য ইএমআইএস থেকে প্রাপ্ত, অর্থাৎ ইএমআইএস এ ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীদের যে তথ্য এখানে সরাসরি এখানে ইম্পোর্ট করা হয়েছে। এবার আমরা ইন্ডেক্স নম্বর এই ফিল্ডে আমরা ক্লিক করলে এই প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীদের যে সংখ্যা এটা কিন্তু এককভাবে আমাকে দেখাবে। এই যে আমরা ইন্ডেক্স নম্বর দেখছি, এই ইন্ডেক্স নম্বরগুলি হলো এই প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানে এই ইন্ডেক্স নম্বরধারী শিক্ষক কর্মচারী কর্মরত আছেন এবং এইদের প্রত্যেকের তথ্য আমরা শিক্ষক কর্মচারী তথ্য অপশনে দিতে হবে। যদি কোনো কারণে যদি একজন ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারী তথ্য আমি এই ফিল্ডে না দিই তাহলে কিন্তু আমার এই ডাটাটা সেভ নিবে না। এখানে বাধ্যতামূলকভাবে সকল যে যতটা ইন্ডেক্স আছে ততজন শিক্ষক কর্মচারীর তথ্য আমাকে এখানে ইনপুট দিতে হবে। তো প্রথমে আমি যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা এখন নিলাম। এখানে ইন্ডেক্সটা সিলেকশন করার সাথে সাথে আমাদের কাছে ইএমআইএস থেকে তার এমপি শিটে যে নামটা আছে সেই নামটা আমাদের এখানে দেখাবে, তার জন্ম তারিখ দেখাবে এমপি শিটে অনুযায়ী এবং তার যে বেতনের গ্রেড, এই তিনটা অপশন আমাদেরকে বাই ডিফল্ট দেখাবে। আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের কাজ হলো এখানে নাম বাংলায়, এখানে যেহেতু এমপি শিটে এবং ইএমআই সফটওয়্যারের সকল শিক্ষক কর্মচারীর নাম বাংলায় নেই, এখানে আমরা আমাদেরকে একটু বাংলায় টাইপ করে দিতে হবে। আমি তো দিলাম নিজ জেলা। এবার আমরা আসবো যে এই ওনার নিজ জেলাটা কি, ধরে নিলাম যে নিজ জেলাটা কুমিল্লা। এরপরে ওনার উপজেলা তাও ধরে নিলাম যেটা বুড়িচং। এরপরে এখানে এনআইডিটা আসবে আর মোবাইল নাম্বার, যাদের এনআইডি এবং যাদের মোবাইল নম্বর ইএমআই সফটওয়্যার আছে তাদেরটা এখানে আসবে। তবে এই জায়গায় এডিট করার সুযোগ আছে, এই জায়গায় এডিট করার সুযোগ আছে। যদি কেউ চান আপনার এনআইডি তো কোনো কারণে অথবা এমপি ভুক্তির সময় ভুল দেওয়া হয়েছিল, এখানে সংশোধন করার সুযোগ আছে। পাশাপাশি মোবাইল নাম্বারটা এখানে পরিবর্তন করা বা সংশোধন করার সুযোগ আছে। এরপরে এই তথ্যটা আমাদের হলো ম্যানুয়ালি আমাদেরকে এন্ট্রি করতে হবে। এই তথ্যটা আসবে মূলত এই ইন্ডেক্সধারী তথ্যটা আমি এখানে দিব। ওনার ক্ষেত্রে শৃঙ্খলাজনিত অবস্থাটা কি প্রযোজ্য, এখানে 4টা অবস্থা আছে। কোনো অভিযোগ নেই, স্টপ পেমেন্ট চলমান, সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা চলমান। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমরা এখানে সিলেকশন করব। পদের ধরন এখানে যেহেতু আমাদের 3টা ধরনের পদ আছে, প্যাটার্নভুক্ত পদ, ক্যাটাগরি, যেহেতু এটা কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, পদের নাম আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু পদের নাম শুধু দেখাচ্ছি নিরাপত্তা কর্মী। কারণটা হলো যে আমি তো পদ এবং শূন্য পদ এখানে শুধুমাত্র নিরাপত্তা কর্মীটাকে আমি দেখিয়ে আসছি, এই জন্য আমার পদের নাম কিন্তু এখানে নিরাপত্তা কর্মী দেখিয়েছি। বাট আপনি যখন 5টা পদের তথ্য ওখানে দিবেন তখন এখানে 5টা পদের নামই এখানে দেখাবে। এই জন্যই বলেছে যে এটা একটার সাথে একটা কানেক্টেড, আপনি একটা জায়গায় না দিলে আরেকটা জায়গায় এই পদটা পাবেন না। তাহলে আপনি যদি ওখানে 5টা পদ দিয়ে থাকেন, চতুর্থ শ্রেণীর 5টা পদের তথ্যই কিন্তু আপনার এখানে শো করবে। নিরাপত্তা কর্মী আর অনুমোদিত কর্মরত এটা অলরেডি আমি পূর্বে সিলেকশন করে আসছি, এই জন্য এটাও বাই ডিফল্ট থাকবে, এখানে আমার কোনো করার কিছু সুযোগ নাই এডিট করার। এরপরে ওনার পুরুষ মহিলা নিয়োগের ধরন, এখানে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত, কমিটি কর্তৃক, যেহেতু চতুর্থ শ্রেণী কর্মচারী কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, ওনার প্রথম এমপি ভুক্তির তারিখ দেবো। এরপরে আমরা হলো চাকরিতে প্রথম যোগদানের তারিখ, এরপরে বর্তমান প্রতিষ্ঠানে যোগদান, ধরে নিচ্ছি যে ওনার চাকরিতে প্রথম যোগদান এই প্রতিষ্ঠানে, সেটাও 2010 সালের এপ্রিলে 10 তারিখ। সকল ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারী তথ্য এখানে আমাকে বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে। এখানেও একই রকম আমরা রিপোর্ট একটা ডাউনলোড করে নিয়ে আমরা প্রিন্ট করে রাখবো এবং সকল শিক্ষক কর্মচারী যে স্বাক্ষরের জায়গা আছে সেখানে স্বাক্ষর নিয়ে এর একটা কপি আমাদের অফিসে আমরা পাঠাবো। বদলি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক 3টি স্থানে বদলি হওয়ার সুযোগ আছে। একটা হলো তার নিজ জেলায়, 2 তার স্বামী অথবা স্ত্রীর কর্মস্থল জেলায়, 3 হলো স্বামী স্ত্রীর নিজ জেলায়। এই জন্য এখানে সকল শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে নিচে 2টা আবশ্যকীয় ফিল্ড রাখা হয়েছে। প্রথমটা হলো স্বামী/স্ত্রী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পাবলিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এবং কর্মস্থল ভিন্ন জেলায় কিনা, অর্থাৎ
আক্তারের যে হাজবেন্ড, উনি যদি সরকারি চাকরিজীবী হন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, আধা সরকারি চাকরি করেন, এবং উনি যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে আমরা দিব এখানে হ্যাঁ। এবং সেটা যদি অন্য জেলায় হয়, উনি আছেন যদি কুমিল্লা জেলার বাইরে বাকি যে 63 জেলার কোনো জেলায় কর্মরত থাকেন, তাহলে কিন্তু উনি দিবেন এখানে হ্যাঁ। ধরে নিলাম যে ওনার এটা না। এরপর অপশনটা হলো যে ওনার স্বামীর নিজ জেলা, যদি ওনার কুমিল্লা জেলার ভিন্ন বাকি 63 জেলার মধ্যে কোনো একটা জেলা হয়, তাহলে উনি দিবেন হ্যাঁ, না হলে না। এই জায়গায় আমি হ্যাঁ নার উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে স্বামী স্ত্রী কর্মস্থলে ওনার তথ্যটা দেখতে পারবো। আমি যদি এখানে না দিয়ে থাকি, তাহলে স্বামী স্ত্রী কর্মস্থলে কিন্তু এই কর্মচারীর ইন্ডেক্সটা আর দেখাবে না ওখানে। তাহলে আমরা ধরে নিলাম যে ওনার এই দুইটাই না, ওনার স্বামী কুমিল্লার বাইরে কর্মরত না, এবং ওনার স্বামীর নিজ জেলা কুমিল্লার বাইরে অন্য কোনো জেলায় না। তাহলে আমরা এই তথ্যগুলি দেওয়া হলে আমরা এই তথ্যটা তালিকায় যুক্ত করে নিই, বাটনে ক্লিক করবো, তাহলে আমার তথ্যটা এখানে অ্যাড হবে। এভাবে আমরা আরেকজন তথ্যটা একটু দিই। আচ্ছা, এটা একজন শিক্ষকের তথ্য। এখানে আগের মতো করে আমরা একটা নাম দিব। একটু বলে রাখি, এই বাংলা নামটা অবশ্যই এনআইডি অনুযায়ী হতে হবে। নিজ জেলা ধরে নিলাম যে ওনার ব্রাহ্মণবাড়িয়া, নিজ উপজেলা কসবা, ধরে নিচ্ছি যে ওনার এনআইডিও ঠিক আছে, মোবাইলও ঠিক আছে, সংশোধনের প্রয়োজন নাই। এখন এই শিক্ষকের ম্যানুয়ালি যে তথ্যগুলি আমরা দিলাম, ওনার কোনো অভিযোগ নেই, পদের ধরন প্যাটার্নভুক্ত পদ, ক্যাটাগরি শিক্ষক, পদের নাম সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষকের ধরন। এখানে একটু আমরা দেখবো, আমরা জানি কারা সিনিয়র শিক্ষক, কারা সহকারী শিক্ষক, বেতন কোডের উপর ডিপেন্ড করবে, যেহেতু এখানে 10ম গ্রেড, অবশ্যই উনি একজন সহকারী শিক্ষক। আর বিষয় দেখেন, এখানে শুধু বাংলা এবং গণিত আসতেছে, বাকি বিষয়গুলি এখানে আসতেছে না, কারণ আমি তো শুধুমাত্র পদ এবং শূন্য পদে শুধু বাংলা এবং গণিত তথ্যটাই এখানে আপডেট করেছি, বাকিগুলো আমি আপডেট করিনি। আমি যদি সকল বিষয়ের তথ্য আপডেট করতাম, তাহলে সকল বিষয় আমাকে শো করতো। ধরে নিলাম উনি বাংলা বিষয়ের শিক্ষক, ওনার জেন্ডার পুরুষ, মহিলা, নিয়োগের ধরন ধরে নিলাম উনি এনটিসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত, ধরে নিলাম যেটা 17তম। ওনার নিবন্ধনের রোল নম্বরটা এখানে দিতে হবে। ওনার প্রথম এমপিভুক্ত তারিখ দিলাম 2016 1 নভেম্বর। এরপরে চাকরিতে প্রথমে যোগদান 12 তারিখ, ওনার বর্তমান প্রতিষ্ঠানে যোগদান 2016 অক্টোবর 12 তারিখ। এখানে একটা তথ্য অলরেডি চলে আসছে, ওনার নিজ জেলায় ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ওনার কিন্তু নিজ জেলায় বদলি হওয়ার একটা সুযোগ একটা ক্যাটাগরিতে হয়েছে। বাকি দুইটা ক্যাটাগরি আবার আমরা দেখবো যে ওনার স্বামী স্ত্রী কোনো সরকারি আধা সরকারি কর্ম থাকলে হ্যাঁ দিব, এবং ধরে নিলাম যে ওনার হাজবেন্ড ফেনী জেলা চাকরি করেন, এইসব হ্যাঁ দিলাম। এবং ওনার হাজবেন্ডের জেলা ওনার নিজ জেলায় ব্রাহ্মণবাড়িয়া, তাও আমরা এখানে হ্যাঁ দিব, কারণ ওনার কর্মস্থল জেলার বাড়ি এই মোসাম্মত আক্তার কর্মস্থলের ভিন্ন ওনার জেলা, এবং মোসাম্মত আক্তারের কর্মস্থল জেলা হলো কুমিল্লার ভিন্ন ওনার কর্মস্থলের ফেনী। তাহলে ওনার ক্ষেত্রে দুইটাই হ্যাঁ, দুইটাই দিলাম। এরপর আমরা তালিকা যুক্ত করব। এভাবে এখানে যত ইন্ডেক্স নাম্বার আছে, সকল ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারী তথ্য আমাকে এখানে আপলোড করতে হবে। তো মনে রাখতে হবে, যদি আমি এখানে সকল ইন্ডেক্সধারী তথ্য তখন দিতে পারবো যখন আমার পদ এবং শূন্য পদে আমি সকল অনুমোদিত পদ, সকল শূন্য পদ, সকল কোন পদ দেখাবো, তখনই আমি এগুলো দিতে পারবো। না হলে কিছু ইন্ডেক্স নাম্বারে তথ্য দিতে গেলে দেখা যাবে আমি দিতে পারছি না। এখানে একটা অপশন আছে আমাদের রিপোর্ট ডাউনলোড, এই রিপোর্ট ডাউনলোডটা আমরা পরে পাবো। আমরা চাইলে এখান থেকে একটা রিপোর্ট ডাউনলোড করে নিব, কারণ এই রিপোর্টটা পরবর্তীতে আমরা হয়তো জেলা শিক্ষক স্যারের নির্দেশনায় একটা চিঠি পাঠাবো, সেখানে আমরা এই যে ছকের স্বাক্ষর সহ একটা হার্ড কপি আমরা আপনাদেরকে চাইবো। এই জন্য অবশ্যই আপনারা সকল শিক্ষক কর্মচারী তথ্য দেওয়ার পরে এই অ্যাটাচমেন্টটা আপনারা যার কম্পিউটারে নেবেন, প্রিন্ট করে আমাদেরকে দিবেন। এখানে আমি যদি এই মানে তথ্যটা আমি 3 ভাবে ডাউনলোড করতে পারবো, এক্সেল ফরম্যাটে, পিডিএফ ফরম্যাটে, ওয়ার্ড ফরম্যাটে, আমার যেটার প্রয়োজন আমি সেই অনুযায়ী এটা করে রাখবো। এরপরে আমরা সকল শিক্ষক কর্মচারী তথ্য যাওয়ার পরে আমরা যাব স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা। আমরা এখানে বেসিক্যালি একজন শিক্ষক একজন কর্মচারী তথ্য দিয়েছি। এখানে আমরা প্রথমেই দেখবো যে নিচে আমার কিছু দেখায় কিনা। নিচে কিন্তু আমার কোনো তালিকা নেই। আমি যদি দেখতে চাই যে সংরক্ষিত তালিকায় দেন, তাও দেখবো যে কোনো তালিকা এখানে নেই। অর্থাৎ স্বামী স্ত্রীর ভিন্ন জেলায় চাকরি করেন বা ভিন্ন জেলায় তার নিজ জেলা, এরকম কোনো শিক্ষক কর্মচারী তথ্য এখনো এখানে দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমি যদি আমার কোনো শিক্ষক কর্মচারীর স্বামী স্ত্রীর কর্মস্থল অথবা স্বামী স্ত্রীর নিজ জেলা তথ্য দিতে চাই, এটা আমার কর্মস্থল জেলার ভিন্ন, তাহলে সেক্ষেত্রে আমরা নতুন যাচাই করুন এই বাটনে ক্লিক করবো। নতুন বাটনে ক্লিক করলে সাথে সাথে আমাদের কাছে নতুন ফর্ম শুরু হয়েছে এবং একটা কনফার্মেশন মেসেজ দিবে, এবং এখানে এই ফিল্ডগুলি ভিজিবল হবে। আমরা যেহেতু কিছুক্ষণ আগে একজন শিক্ষকের দেখেছি যে ওনার হাজবেন্ড মানে সরকারি আধা সরকারি বা এমপিভুক্ত প্রতিষ্ঠানে একটা কর্মরত, তো ধরে নিলাম যে উনি সরকারি একটা প্রতিষ্ঠানে কর্মরত। এই বাটনে আমরা ক্লিক করবো। এই বাটনে ক্লিক করলেই ওনার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করার জন্য আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, শিক্ষক কর্মচারীর তথ্য। ইন্ডেক্স নাম্বার নির্বাচন করুন এবং কর্মচারী তথ্য যাচাই করুন। এখানে
ইন্ডেক্স নাম্বার। লক্ষ্য করুন, আমি কিন্তু এই শিক্ষক কর্মচারী তথ্যে শুধু একজন শিক্ষকের তথ্য দিয়েছি, যে তার হাজব্যান্ড এর কর্মস্থল, এই শিক্ষিকার কর্মস্থল জেলার বাইরে অন্য জেলায়, এই জন্য শুধুমাত্র ওনার ইন্ডেক্সটা এখানে দিচ্ছেন। তাহলে এই ইন্ডেক্সটা সিলেকশন করব এবং সাথে সাথে কিন্তু ওনার এই শিক্ষক বা কর্মচারী তথ্য আমাকে এখানে দেখাবে, যেটা আমি পূর্বে দিয়ে আসছি শিক্ষক কর্মচারী তথ্য অপশনে। এরপরে এখানে আমাদের দুই যে অপশন, সেখানে কাজ হলো স্বামী স্ত্রীর তথ্যটা এখানে দিব। এখানে আমি দিব ওই শিক্ষিকা সহকারী শিক্ষক বাংলার স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা সম্পর্কিত তথ্য। এখানে একটু বলে রাখি, যেহেতু আমি দুইটাই দিয়েছি, এই জন্য ওনার কর্মস্থল রিলেটেড তথ্যের ফিল্ডও এখানে দেখা যাচ্ছে এবং স্বামী স্ত্রীর নিজ জেলা রিলেটেড ফিল্ডের তথ্য এখানে দেখা যাচ্ছে। কিন্তু যখন আমি শুধু একটা দিব, তাহলে শুধু একটার তথ্য দেওয়ার জন্য অপশনগুলি আমার কাছে ভিজিবল হবে। আর যদি কোনোটাই না দিই, তাহলে আমার এখানে ওনার ইন্ডেক্স নাম্বারই আসবে না। আচ্ছা, স্বামী স্ত্রীর অফিসের নাম এখানে আমরা টাইপ করে দিব। তারপরে স্বামী স্ত্রীর নাম বাংলা এনআরই অনুযায়ী, স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে, ওনার স্বামীর জাতীয় পরিচয়পত্র নম্বর, পদে চাকরি করে সে পদটা আমরা এখানে দিব। এই অফিসে উনি কবে যোগদান করেছেন, সেই যোগদানের তারিখটা আমরা দিব, যোগদান করেছেন। আর স্বামী স্ত্রীর কর্মস্থল জেলা আমরা ধরে নিয়েছিলাম যে ওনার কর্মস্থল জেলা হলো ফেনী, কর্মস্থল উপজেলা ধরে নিলাম ফেনী সদর। ওনার স্বামীর নিজ জেলাও দিয়েছি কুমিল্লা জেলার বাইরে ব্রাহ্মণবাড়িয়া হিসাবে, তাহলে আমি এখানে দিব তার ব্রাহ্মণবাড়িয়া, নিজ উপজেলা নবীনগর, এবং স্বামী স্ত্রীর মোবাইল নাম্বার, অর্থাৎ এই শিক্ষিকার স্বামীর মোবাইল নাম্বার। এরপরে হলো ওনার স্বামীর কর্মস্থল জেলা এবং ওনার স্বামীর নিজ জেলা সম্পর্কিত প্রত্যয়ন এবং বিভিন্ন ডকুমেন্ট। এক, কর্মস্থলের নিয়ন্ত্রণকারী অফিসার কর্তৃক চাকরি সংক্রান্ত উপপত্র। দুই, যেহেতু এটা প্রযোজ্য হলো যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত, তাদের জন্য প্রযোজ্য হলো এই প্রত্যয়ন। আর যাদের স্বামী স্ত্রী নিজ জেলা অন্য জেলায়, তাদের জন্য হলো ইউপি চেয়ারম্যান / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক স্থায়ী নাগরিক সনদ এবং জাতীয় পরিচয়পত্র। অর্থাৎ এখানে আমাদের এই তিনটার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই ফাইলটা আমি এখানে আপলোড দিতে হবে। একজন শিক্ষকের স্বামী স্ত্রী তথ্য রিলেটেড ফাইল আপলোড করার জন্য সর্বোচ্চ 10 MB ব্যবহার করা যাবে, শুধু এখানকার জন্য। এই 10 MB কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যে যে 10 MB ছিল তার বাইরের। আমরা চাইলে এই যে অ্যাটাচমেন্ট আমরা দিলাম, সেই অ্যাটাচমেন্টের একটা নাম আমরা এখানে শিরোনাম দিতে পারি। এবার আমরা সংরক্ষণ করব, সফলভাবে সংরক্ষণ হয়েছে, এই তথ্যটা আমাদেরকে দিবে। যে সকল শিক্ষক কর্মচারীর কর্মস্থল ওই শিক্ষক কর্মচারীর কর্মস্থল জেলার বাইরে অথবা ওই স্বামী স্ত্রীর নিজ জেলা, স্ত্রীর বা স্বামীর কর্মস্থল জেলার ভিন্ন, তাদের তথ্যটা কিভাবে দিবে সেটা আমরা এখানে দেখিয়েছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তথ্য দিলাম, আমরা পদ শূন্য পদ দিলাম, শিক্ষক কর্মচারী তথ্য দিলাম, স্বামী স্ত্রীর কর্মস্থল তথ্য দিলাম। আমাদের হলো মূলত তথ্য দিতে হবে এই 4টা অপশনে। অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের তথ্য আর আমরা দিতে পারবো না, এবং একটা তথ্যের সাথে আরেকটা তথ্য কানেক্টেড, এটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। এরপর আমরা যাব তথ্য যাচাই। এই যে অপশনে আমার সকল শিক্ষক কর্মচারীর তথ্য যদি আমি ধাপে ধাপে যদি দিতে থাকি, এই প্রতিষ্ঠানের একটা সামারি আমাদেরকে দেখাবে। প্রতিষ্ঠানের অনুমোদিত পদ, কর্মরত পদ, শূন্য পদ, তারপরে সকল শিক্ষক কর্মচারীর যে যারা কর্মরত তাদেরও তথ্য, কোন কোন পদ শূন্য তারও তথ্য দেখাবে। এই তথ্যটার একটা PDF কপি বা ওয়ার্ড কপি অথবা এক্সেল কপি আমরা নিয়ে যার যার শিক্ষক কর্মচারী স্বাক্ষর নিয়ে আমরা আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষার মাধ্যমে আমাদের অফিসে জমা দিই। এরকম একটা চিঠি আমরা কিছুক্ষণ কাজের মধ্যে আমরা দিব। এই জায়গায় আমার কাজটা হলো মূলত তথ্য যাচাই, অর্থাৎ আমি যে তথ্যগুলি এই যে বিগত 4টা শিক্ষা প্রতিষ্ঠান তথ্য, পদশূন্য পদ, শিক্ষক কর্মচারী তথ্য, স্বামী স্ত্রী কর্মস্থল, এই 4টা অপশনে আমি যে তথ্যগুলি দিয়েছি, সেই তথ্যগুলির একটা সামারি আমার এখানে দেখাবে। যদি আমি দেখি যে এই তথ্যগুলি আমার সঠিক আছে, তাহলে আমি রিপোর্ট ডাউনলোডটা করে নিব। ডাউনলোড করা হলে আমার যে বাটন যাচাইয়ের জন্য প্রেরণ করুন, এই যাচাইয়ের জন্য প্রেরণ করুন আমি ক্লিক করব। যাচাইয়ের জন্য প্রেরণ করলেই এই তথ্যটা যখন আমি যাচাইয়ের জন্য প্রেরণ করতে যাব, তখন আমার কি আসছে, আপনি কি তথ্য যাচাইয়ের জন্য পাঠাতে চান? আমি যদি সকল শিক্ষক কর্মচারী তথ্য শতভাগ নির্ভুলভাবে আপডেট দিয়ে থাকি, তাহলে আমি হ্যাঁ দিব। হ্যাঁ দিলে এটা চলে যাবে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্যানেলে চলে যাবে। আপাতত আমি দিচ্ছি না। এই হলো বর্তমান শিক্ষক বদলি সফটওয়্যারে আমাদের প্রতিষ্ঠান প্রধানদের কাজ। এটা একটা নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখানো হয়েছে। এখন আপাতত এই 5টা ফিল্ডে কিন্তু আমাদের কাজ। বদলিকৃত শিক্ষকের অবমুক্তি, নতুন কর্মস্থলে যোগদান, এই জায়গায় আমাদের কোনো প্রতিষ্ঠানের এই মুহূর্তে কোনো কাজ নেই। আরেকটু বলে রাখি, আপনার এই তথ্য শুধুমাত্র বদলির জন্য না, আপনার এই তথ্য আপনারা জানেন NTRC থেকে প্রত্যেক নিয়োগ চক্রের সময় আপনাদের থেকে শূন্য পদে চাহিদা নেওয়া হয় সফটওয়্যারের মাধ্যমে। যতটুকু শুনেছি, আপনাদের এই তথ্যটার উপর যদি ডিপেন্ড করা যায়, এখান থেকে আপনাদের শূন্য পদে তথ্য নিয়ে নেওয়া হবে, তাহলে শতভাগ নির্ভুল তথ্য দরকার। 2, এই তথ্যের উপর আপনার প্রতিষ্ঠানে কেউ বদলি হয়ে আসবেন বা আপনার প্রতিষ্ঠান থেকে কেউ বদলি হয়ে যাবেন, কোন প্রতিষ্ঠানে কোন তৃতীয় শ্রেণী, কোন চতুর্থ শ্রেণীর পদ শূন্য, সেটাও নেওয়া হবে কিন্তু এই সফটওয়্যার থেকে আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। এই 3টা কারণে আপনার তথ্যটা নির্ভুল হওয়াটা একান্তই বাঞ্ছনীয়। দর্শক,
ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনার তথ্যের নির্ভরতা নিশ্চিত করুন যাতে বদলি প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।